ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ কী। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম, আছেন ডেকো অ্যাক্সেসরিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এবং আছেন বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজ। আপনাদের তিনজনকেই স্বাগত। দর্শক, যেমনটা আগেই জানিয়েছি, আজকের বিষয় তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ কী। এ বিষয়ে আলোচনা শুরু করতে চাই মোহাম্মদ হাতেম, আপনার কাছেই শুরুতে আসতে চাই। আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আসলে এই মুহূর্তে রপ্তানি পরিস্থিতি কি। আমার কাছে যে তথ্য আছে, আমি দেখছিলাম 2022-23 অর্থ বছরে আমাদের যে মোট রপ্তানি 46.43 বিলিয়ন ডলার, তার মধ্যে 38.14 বিলিয়ন ডলারই এসেছে আসলে পোশাক খাত থেকে। সেই বিচারে 82.15% মোট রপ্তানির হিস্সা আসলে এই খাতের। কিন্তু তারপরের বছর 2023-24 আমরা দেখছি প্রায় 1% সেই হিস্সা কমে গেছে। এখন আসলে পরিস্থিতি কি? রপ্তানির যদি আপনি এই বিশ্লেষণে আসেন, তাহলে এখনও হিস্সার দিক থেকে যদি ধরেন, পোশাক খাতই ওই 83, 84, 82 এর মধ্যেই প্রতি বছর ওঠানামা করছে এবং তাই থাকছে এবং তাই থাকবে আগামী দিনও। যা দেখছি তাই থাকবে, কারণ অন্য খাতগুলি অনেক সুযোগ সুবিধা অনেক কিছু করার পরেও কিন্তু অন্য খাতগুলি সেভাবে এগিয়ে আসতে পারছে না। কিন্তু আমরাও কিন্তু চাই যে একমাত্র পোশাক খাতের এই যে হিস্সা বা এত মানে টোটাল রপ্তানির 80%-এর উপরে, এইটা আমরাও মনে করি না এই থাকাটা উচিত, কারণ এইটা একটা রিস্ক ব্যাপার। এই একটা খাত যখন বিপদে পড়ে যাবে, তখন টোটাল বাংলাদেশের অর্থনীতিটাই ধস নামবে। সুতরাং অন্য খাতদেরকেও এগিয়ে আসতে হবে। হ্যাঁ, পোশাকের রপ্তানি বাড়বে, কিন্তু সেই তুলনায় অন্যদের রপ্তানি আরও বাড়তে হবে, তাহলে পোশাক খাতের হিস্সাটা কমে আসবে। এবং সেটাই মানে এইভাবে একক নির্ভরতা একটা খাতের উপরে, এটা দেশের অর্থনীতির জন্য খুব মারাত্মক হুমকির কারণ। কিন্তু আর বর্তমানে যে সিচুয়েশান যাচ্ছে, পোশাক খাতের আগামী দিনগুলিতে আরও খারাপ যাবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে। এর অনেকগুলি কারণ রয়েছে। আমরা যদি প্রথমে আপনি দেখি, আমরা এই মুহূর্তে যে আমাদের রপ্তানিটা বাড়ছে কিছুটা, গতবারের তুলনায় কিন্তু বাড়ছে, কিন্তু বাড়ছে তার মানে এই না আমরা খুব ভালো আছি। আমরা নিতে বাধ্য হচ্ছি অর্ডারগুলি লস দিয়ে, একদম হিসাব করে দেখে শুনে আমরা নিচ্ছি যে লস, তারপরে নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমাদের কোনো উপায় নাই। যেমন এক ফ্যাক্টরির মালিক আমাকে বলতেছিলেন যে তারা আর পারছেন না, এখন মানে কি করবেন, এখন বন্ধ করতে উনি পারছেন না। কারণ ব্যাংকের যে দেনা এবং শ্রমিকের যে দেনা পরিশোধ করতে হবে, শ্রমিকের বেনিফিট, সেটা দেওয়ার তার ক্ষমতা নেই। ব্যাংকের দেনাগুলি পরিশোধ করার ক্ষমতা নেই। আমি আপনাকে আরেকটু থামাতে চাই। আমার কাছে যে তথ্য আমি দেখছি, সেখানে 2022-23 অর্থ বছরের মাসভিত্তিক যে রপ্তানি চিত্র, তার তুলনায় আমরা দেখছি 2023-24-এ এটি আসলে নেতিবাচক প্রবৃদ্ধি ছিল, অর্থাৎ নেগেটিভ গ্রথ ছিল। সেই নেগেটিভ গ্রথ থেকে এখন যদি আমরা গ্রথটা পজিটিভও হয়, প্রকৃত বিচারে আসলে এখন আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে বেড়েছে, কিন্তু প্রকৃত বিচারে আদৌ কি বেড়েছে? আপনি যদি দেখেন যে কিছুটা অর্ডারের পরিমাণ কিন্তু কিছুটা এই গত 6 মাসের, মানে বেশ করে 6 মাস তো না, 3-4 মাস তো মানে খুব খারাপই গেছে, কারণ আন্দোলন বা বিভিন্ন রকমের বন্যা পরিস্থিতি নিয়ে, শ্রমিক অসন্তোষ নিয়ে খুব খারাপ পরিস্থিতি গিয়েছে। মূলত নভেম্বর, ডিসেম্বর, এই জানুয়ারি, এই সময়টা এসে কিন্তু কিছুটা রপ্তানি আদেশ বাড়ছে। বাট আমরা একেবারে নিশ্চিত সেগুলি আমরা নিচ্ছি, কিন্তু লস দিয়ে নিচ্ছি, কারণ উপায় নেই। আপনার কাছে আমি আবারও আসবো, কিন্তু তার আগে একটু আসতে চাই জনাব আব্দুর রৌফ আপনার কাছে। আপনারা তো মূলত এই পোশাক রপ্তানির ক্ষেত্রে যে ব্যাক এন্ড যে সাপোর্টগুলো, সেগুলো আপনারা দেন। আপনাদের ব্যবসার ভলিউম কি বেড়েছে কিনা?
ধন্যবাদ। আমাদের ব্যবসার ভলিউমও ঠিক একই রকম, যেভাবে উনি বলেছেন যে আমাদের প্রবৃদ্ধিটা এখানে কিছুটা দেখা যাচ্ছে যে 1% হয়তো 2023 থেকে 24-এ বাড়ছে, হ্যাঁ, বা এখন যেটা হচ্ছে এখানে একটা জিনিস বলি, অ্যাক্সেসরিজ যেহেতু ইটস এ ব্যাকওয়ার্ড সাপোর্ট একটা ইন্ডাস্ট্রি, এইখানে বাংলাদেশে এটার কিছু পার্সপেক্টিভ আছে। গার্মেন্টসের অর্ডারের সাথে এটার এই আমাদের ব্যবসার গতি প্রকৃতিটা আসলে নির্ভর করে। বাট এটা গত 1 বছর ধরে কিছু ব্যতিক্রম আসছে বিকজ গার্মেন্টসের লিড টাইম কমে যাওয়ার কারণে আগে যেটা ইম্পোর্ট হইতো বাইরে থেকে, সেই ইম্পোর্ট নির্ভরতা এখন একটু কমছে। কারণ গার্মেন্টসগুলি চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে ওই অ্যাক্সেসরিজ নিয়ে এসে ওই শর্ট লিড টাইমে কাজ করতে এখন আর পারতেছে না, এটা অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে। যার ফলে এখানে গার্মেন্টসের অর্ডার একটু নেতিবাচক হলেও অ্যাক্সেসরিজের অর্ডার এখানে বেড়েছে অনেক ক্ষেত্রে। আর এখানে যেটা হচ্ছে যে লাস্ট অগাস্টের পরে ইনস্ট্যাবিলিটির কারণে অনেক বায়াররাও একটু, যারা আমাদের গ্লোবাল ব্র্যান্ডসগুলি আছে যাদের কিছু নমিনেশন ছিল যে পার্টিকুলার XYZ থেকে নিতে হবে বা মাল্টিন্যাশনাল থেকে নিতে হবে অথবা চাইনিজ ফ্যাক্টরি থেকে নিতে হবে, ওই জায়গাগুলিতেও তারা একটু ইউজ করেছেন, একটু ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। যার ফলে আমাদের দেশে যারা লোকাল এবং যারা মাল্টিন্যাশনাল অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিগুলি কাজ করতেছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজে যারা কাজ করতেছে, যাদের স্ট্রাকচার্ড এবং প্রপার সেট আপ আছে, তারা অর্ডার বেশি পাচ্ছে। এই বৃদ্ধিটা আসলে আপনাদের জন্য স্বস্তিদায়ক কিনা, আপনারা সন্তুষ্ট কিনা, নাকি আরো ভালো হওয়া উচিত? এই বৃদ্ধিটা আরো ভালো হওয়া উচিত। ইনফ্যাক্ট গার্মেন্টসের অর্ডার যদি না বাড়ে, এটা সাস্টেনেবল না। আর আমাদের দেশে আমরা যদি বলি যে ইনফ্যাক্ট অ্যাক্সেসরিজ বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে এটা যদি 10% কন্ট্রিবিউশন থাকে, এটা 4 বিলিয়নের একটা ব্যবসা আছে অ্যাক্সেসরিজে। তো এই 4 বিলিয়নের ব্যবসার জন্য বাংলাদেশ কিন্তু এখনও প্রস্তুত না। আমাদের যদি ফ্যাক্টরির সংখ্যা বলি, এখানে প্রায় 2-2.5 হাজার ফ্যাক্টরি আছে, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি। তার মধ্যে হাতে গোনা হয়তো 10-15টা ফ্যাক্টরি কমপ্লায়েন্ট এবং প্রপার সেট আপ নিয়ে। এখন আরেকটা জিনিস হচ্ছে যে সাস্টেনেবিলিটির একটা প্রসঙ্গ আসছে, সারা পৃথিবীর সব ব্র্যান্ডগুলি সাস্টেনেবল প্রোডাক্ট খুঁজতেছে। প্রোডাক্ট ট্রেসেবিলিটির একটা বিষয় আছে, যে আপনার একটা প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে, তো এটার এন্টায়ার র মেটেরিয়াল থেকে ধরে এটা কোথা থেকে কিভাবে আসছে, এই পুরোটা ট্রান্সপারেন্ট হতে হয়, এটা একটা ভিজিবিলিটি থাকতে হয়। তো ওই ভিজিবিলিটি রেখে কাজ করার মতো ফ্যাক্টরি বাংলাদেশে, অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি এখনও এতগুলি হয় না যতগুলি আমাদের দরকার। সো এইখানে একটা বড় গ্যাপ আছে। সো এই দিক থেকে আমরা যদি দেখি যে হয়তো সাময়িকভাবে অ্যাক্সেসরিজের ব্যবসা এখানে একটু প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, বাট ইন এ লং রানে আমি যেমন অনেক ব্র্যান্ড অফিসের সাথে কাজ করি, সবারই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছি, স্পেশালি এই অগাস্টের পরে থেকে তাদের কি স্ট্র্যাটেজি কি হচ্ছে। তো হয়তো অগাস্টের পরে থেকে ইমিডিয়েটলি আমরা কোনো শক পাই নাই। কারণ কি, এটা স্যার আরও ভালো জানে যে প্ল্যানিংটা 1 বছর আগে থেকে হয়, ইমিডিয়েটলি ওরা কিন্তু অর্ডার শিফট করতে পারে। আপনার কাছে আবারও আসবো এবং জানতে চাইবো, আরও একটি বিষয় জানতে চাইবো যে কেন আসলে এই অ্যাক্সেসরিজের প্রতিষ্ঠানগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেই কোয়ালিটি বা সেই জায়গা আসতে পারছে না, সেটি জানবো। কিন্তু তার আগে একটু ডক্টর এম মাসরুর রিয়াজ, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ তো আসলে বিশ্বের বাইরে না। আমরা দেখছি যে বিশেষ করে করোনার পরের যে পশ্চিমা বিশ্ব, আমাদের মূল রপ্তানি বাজার যেটি, সেখানে মার্কেট পজিটিভ ধারায় ফিরছে। তার সাথে যদি মিলিয়ে আমরা আমাদের এই হিসাবটা দেখি, সেটিকে আসলে আপনি কিভাবে দেখবেন? এটি কি সন্তোষজনক? যতটুকু বেড়েছে সেটি সন্তোষজনক কিনা? এবং বাংলাদেশের মতো একটি দেশে যারা একসময় কি সম্ভবত এখনও দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে আছে, কিন্তু তাদের পারফরমেন্স আরও ভালো হওয়া উচিত ছিল কিনা? নিশ্চয়ই। গার্মেন্টসে আমরা 40 বছরের কাছাকাছি প্রায় আমাদের গার্মেন্টস সেক্টরের যাত্রা, সেখানে অনেক দূর এসছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটার একটা বড় প্রমাণ আপনি যেটা বললেন, সেকেন্ড লার্জেস্ট ভলিউমের দিক থেকে বোধহয় হাতেম ভাই, তাই না? আমরা সেকেন্ড লার্জেস্ট চায়নার পরে, যদিও লার্জেস্টের সাথে সেকেন্ড লার্জেস্টের পার্থক্যটা অনেক বেশি, তারপরেও এসছি পৃথিবীর অন্যান্য বাকি দেশগুলোকে পিছনে ফেলে। এটাও তো একটা অ্যাচিভমেন্ট। এটার এমপ্লয়মেন্ট, ওই এমপ্লয়মেন্টের সোশ্যাল ইম্প্যাক্ট, এই সেক্টরটার কন্ট্রিবিউশন অন ম্যাক্রো ইকোনমিক স্টেবিলাইজেশন, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট, আমাদের রিজার্ভ, আমাদের এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজেশন, মানে হিস্টোরিক্যালি, রিসেন্টলি খুব ভালো না হলেও বাট হিস্টোরিক্যালি এটা তো হেল্প করেছে।
এখন যদি হিস্টোরিক্যাল চিন্তা করি অবশ্যই এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট এবং দেশের ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, এমপ্লয়মেন্ট, ম্যাক্রো ইকোনমির স্টেবিলিটি এটার ব্যাকবোন। এখন রিসেন্ট যে পারফরমেন্স, রিসেন্ট মানে গত 2 বছর বা 2.5 বছর, এইটা খুব সন্তোষজনক না। এইটার কয়েকটা কারণেই বলছি। কারণ আসলে যে পরিমাণ এক্সপোর্ট গ্রোথ হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি, বরঞ্চ এই লাস্ট বছরটাতে 8% অ্যাভারেজ গ্রোথ হয়েছে, কিন্তু তার আগে 1-2 বছর কিন্তু আমাদের নেগেটিভ গ্রোথ ছিল। তো যদিও ওয়ার্ল্ড ওয়াইড, আমি এটা 22-23 কোভিডের থেকে ফেরত আসার পরে, এটার একটা বড় কারণ ছিল আমাদের ডেস্টিনেশন মার্কেটগুলোয় তাদের বিভিন্ন ইকোনমিক চ্যালেঞ্জে তাদের এখানে ডিমান্ড কমে গেছিল। তারপরে আমরা তো আসলে মেইনলি লো ভ্যালু সেগমেন্টে এক্সপোর্ট করি, সেটার ডিমান্ড কিন্তু সহজে পড়ে না। আর ইনফ্যাক্ট যত ইকোনমিক চ্যালেঞ্জ হয় মার্কেটে, তত লো ভ্যালুর দিকে ডিমান্ডটা শিফট হয়। তো সেই দিক থেকে এটা আসলে আমরা হয়তো আরেকটু গ্রোথ বেশি, নেগেটিভ গ্রোথ থাকাটা উচিত ছিল না, বা 8% যেটা পেয়েছি এটা আরেকটু বেশি হওয়াটাই আমাদের কাম্য ছিল। হয়নি কেন? একটা হলো আমরা আসলে কত এক্সপোর্ট করছি এটা নিয়ে আমরা নিজেরাই তো একটা গোলক ধাঁধায় পড়ে গেছিলাম। কারণ 22-23 বা তারও আগের বছর থেকে এক্সপোর্ট ডেটা ম্যানিপুলেশন শুরু হয়েছে। বেশ কয়েক বছরে আপ টু 2 বছরেই বোধহয় $13 বিলিয়ন মতো, যেটা আমি শুরু থেকেই প্রতিবাদ করে আসছি। এবং আমি প্রথম ইন্ডাস্ট্রি থেকে হাতেম ভাইকেই শুনেছি এটা 2022 সালের, হ্যাঁ উনি প্রথম বলেছিলেন, পরে আরো কয়েকজন বলেছেন, এটা ফাইনালি ধরেন এটা স্বীকার করলো। সো আমরা তো আসলে বুঝতেই পারছিলাম না কোন দিকে যাচ্ছিলাম। দ্বিতীয়ত হলো এই সময়টায় আপনার 22 সাল থেকে বিভিন্ন 22-এর আগের কয়েক বছর বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন ইকোনমিক পলিসির ভুল সিদ্ধান্তের কারণে, কিছু ইচ্ছাকৃত ভুল, কিছু সক্ষমতার অভাবে ভুল, আমাদের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে পড়ে গেছি। যার ফলে ডলারের একদিকে ডলার ডিভ্যালু হলে এক্সপোর্ট কম্পিটিটিভনেস বাড়ে, কিন্তু আবার ইম্পোর্ট কষ্ট তো বাড়ে। আমাদের আরএমজিতে ব্যাক টু ব্যাক যদি বাদও দেই, কিছু না কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজে তো অ্যাটলিস্ট আমার ইম্পোর্ট আছে, র মেটেরিয়ালস, ইন্টারমিডিয়েট গুডস, সেই জায়গাটা সমস্যা হয়েছে। ইম্পোর্ট অনেক টাইট হয়ে গেছে ইম্পোর্ট কম্প্রেশনের জন্য, সেখানে একটা ডিসরাপশন হয়েছে। আর গত প্রায় মনে হয় 2 বছর ধরে হাতেম ভাই এনার্জি, পাওয়ার এবং গ্যাস সাপ্লাই, এইটার মেজর ডিসরাপশন। সেখানে আপনি জানেন যে টেক্সটাইল মিলগুলো একটা বড় অংশ, বিশেষ করে নিট সেক্টরে তারা ফ্যাব্রিক সাপ্লাই করে, সেই জায়গায় টেক্সটাইল মিলগুলোর প্রায় 30-40% আউটপুট ডিসরাপশন হয়েছে বড় বড় হাবে। আরএমজি সেক্টরের একই প্রবলেম হয়েছে, তাদের জেনারেটরের উপর নির্ভর করে তাদের ডিজেল কস্ট বেড়ে ওভারঅল কস্ট অফ বিজনেস বেড়ে গেছে। এগুলো সব মিলে যেখানে যাওয়া দরকার সেই জায়গায় যেতে আমি ঠিক এই জায়গাটাতেই আপনার কাছে আরেকটা প্রশ্ন না করেই পারছি না। দেশের প্রধান রপ্তানি খাত, যেখানে 80% বেশি বৈদেশিক মুদ্রা যে খাত থেকে আসে, সেই রকম একটা খাতে এত সংকট, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে নজর দেওয়ার যে মাত্রা দেখছি আমরা, গুরুত্ব দেখছি, সেখানে আসলে খুব বেশি আশাব্যঞ্জক বলা যাবে না। সেটা হয়তো ব্যবসায়ীরা আরও ভালো বলবেন যখন ওনাদের কাছে যাব। কিন্তু আপনার কাছে কি মনে হয়, কেন এই অনীহা? আমি অনীহা নাকি আমি জানি না, বাট ওভারঅল অ্যাটেনশন কম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন এনার্জি আর পাওয়ারের বিষয়টা, এইটা কিন্তু লেগেসি প্রবলেম। এটা ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকার ইনহেরিট করেছেন, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কারণ এনার্জি এবং পাওয়ারে ভুল নীতির কারণে, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার কারণে এবং অন্যান্য ভুল নীতির কারণে যখন এসে ব্যালেন্স অফ পেমেন্ট এবং ফরেন এক্সচেঞ্জে হিট করেছে, তখন আমার এনার্জি ইম্পোর্টের ক্ষমতা এবং তার আগে ইম্পোর্টেড এনার্জির উপর ডিপেন্ডেন্স বাড়িয়ে ফেলা পাওয়ার জেনারেশনের জন্য, এগুলো সব কিছু এসে আরও আসলে 1-1.5 বছর আগেই এই জায়গাটা হিট করেছে। এখন এইটার যে বড় প্রবলেম এনার্জির পার্টটা, এইটা 6 মাসে সমাধান করা যেত নাকি সেটা নিয়ে সন্দেহ আছে। তবে সলিউশনের দিকে কি করবেন এটা বোধহয় জানালে অ্যাটলিস্ট ইনভেস্টররা, এক্সপোর্টাররা কনফিডেন্স পেতেন। কারণ আমরা এখনো জানি না যে এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন, গভর্নেন্স কিভাবে ঠিক করবেন, ওটা বলেছেন। যেমন আজকেও একটা জায়গায় আমরা শুনেছি যে উপদেষ্টা মহোদয় বলেছেন যে ওপেন টেন্ডারিংয়ে যাচ্ছে। এটা হলো যে বিশেষ গোষ্ঠী যাতে সুবিধা না পায়, দ্যাট ইজ ওয়েলকাম।
কিন্তু বিজনেস বা ইন্ডাস্ট্রি যে গ্যাস পাচ্ছে না বা পাওয়ারে, আমরা এখন শীতকাল বলে হয়তো টের পাচ্ছি না, এই মার্চ এপ্রিলের পরেই যখন আপনার ডিমান্ড বেড়ে যাবে পাওয়ারে কিন্তু ব্যাপক লোডশেডিং আশঙ্কা করা হচ্ছে। এটার সমাধানটা কিভাবে হবে? আমি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানতে চাই, সেটি হচ্ছে আমরা দেখছি বর্তমান সরকার যতটা না বৈদেশিক মুদ্রার যে সংকট সেটি সমাধানে IMF ঋণের প্রতি জোর দিচ্ছে, একই সাথে যে দুটো খাত, রপ্তানি খাত এবং রেমিটেন্স, এই দুটো খাত যেখান থেকে আসলে বৈদেশিক মুদ্রা আসতে পারে, তো রপ্তানি খাতে কি ওই সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে? না, এটা আসলে একটা জিনিস বলতেই হবে যে এই গত 6 মাসে অবভিয়াসলি এই সময় মানুষের আশা আকাঙ্ক্ষাও প্রবল। সেই সময় অর্থনীতিতে যদি ওভারঅল চিন্তা করেন, দুটা পজিটিভ, একটা হলো যে ব্যাংকিং সেক্টরে ক্রমাগত যে লুটপাট সেটা বন্ধ করেছে, এটা ভালো। আরেকটা হলো যে ওভারঅল পলিসি মেকিং অর্থনীতির ক্ষেত্রে অনেক জায়গায় বিশেষ গোষ্ঠীকে মাথায় রেখে পলিসি নেওয়া হতো, সেটা বন্ধ করেছে। এই দুটো পজিটিভ। কিন্তু এর বাইরে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরের বাইরের যে অর্থনীতি, সেখানে আমি পার্টিকুলারলি বলবো এক্সপোর্ট, আমাদের FDI বা বিনিয়োগ, আমাদের SME এমপ্লয়মেন্ট, এই জায়গাগুলা আমরা আসলে ছিটে ফোটা বা খণ্ড খণ্ড অ্যাটেনশন দেখছি। এখানে কোনো সামষ্টিকভাবে ফোকাসড অ্যাটেনশন দেখছি না, কৌশলগত অ্যাটেনশন। আপনার কাছে আবার আসবো জনাব মোহাম্মদ হাতেম, আপনার কাছে এবার একটু আসতে চাই। প্রায় 40 বছরের ইতিহাস পোশাক খাতে, বলা চলে যে আসলে আমরা যেটি মানে ইংরেজিতে যে শব্দটি বলে যে ম্যাচিউরড, মানে অর্থাৎ পরিণত একটি খাত এত বছর পরে এসে মানে এই সামান্য ধাক্কায় বা যে কোনো অর্থনৈতিক ক্রাইসিসেই আমরা দেখছি যে খুব কিছু সময় মনে হচ্ছে যে হঠাৎ কুপোকাত হয়ে যাচ্ছে। কেন? এই বিষয়ে আপনার কাছে উত্তর জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় তৈরি পোশাক খাতের ভবিষ্যৎ কি। জনাব হাতেম, বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে জানতে চাইছিলাম, একটি পরিণত শিল্প খাত এত বছর পরে এসেও কেন আসলে শক্তিশালী অবস্থানে যেতে পারলো না? এখনও কেন সহযোগিতা দরকার হয়? আমরা দেখি শিল্প উদ্যোক্তারা কিছু ক্ষেত্রে খুঁড়িয়ে চলেন, কেন? না, আপনি দেখেন পরিণত খাত, আর পরিণত খাত বলেই কিন্তু এখনও বাংলাদেশে, মানে সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। মানে চায়নার মতো এত বড় একটা বৃহৎ শক্তির পরেই কিন্তু বাংলাদেশ, যদিও ডিফারেন্সটা অনেক বেশি, তো এটা পরিণত খাত বলেই কিন্তু হয়েছে। আপনি যদি আজকে দেখেন, আমরা কোয়ালিটির দিক থেকে সারা বিশ্বকেই আমরা চ্যালেঞ্জ করতে পারি। ইভেন আমরা কমপ্লায়েন্স এবং সেফটির দিক থেকে আমরা সারা বিশ্বকেই চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছি। এগুলি কিন্তু আমাদের অর্জন, আমরা কিন্তু পিছিয়ে নেই এই জায়গাতে। কিন্তু আপনি যদি দেখেন সারা বিশ্বের অর্থনীতি যখন হোঁচট খায়, যেমন ধরেন একটা কোভিড উত্তর সিচুয়েশন গেল, তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্যালেস্টাইন ফিলিস্তিন যুদ্ধ, এই সব কিছু মিলে কিন্তু এরপর আবার ওই হুতিদের জাহাজ নিয়ে নানা রকমের সংকট, একটার পর একটা সংকট কিন্তু মানে আমাদেরকে ফেস করতে হয়েছে। তো এতগুলি সংকট যদি কন্টিনিউয়াস ফেস করে, তাহলে কি হয়? তখন কিন্তু মানে দুর্বল হয়ে পড়ে অর্থনীতির ভিত্তিটা, এবং তাই হয়েছে। এবং এই ভিত্তিটা যখন দুর্বল হয়ে পড়ে, তখন প্রতিনিয়ত আমাদের নানা রকমের প্রতিকূলতা ফেস করতে গিয়ে প্রতিযোগিতার মুখোমুখি হইতে হয়। আর সেই ক্ষেত্রে যদি প্রপার সহযোগ পলিসিগত সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু সমস্যাটা আরও প্রকট আকার ধারণ করে। আরেকটি গত 2 বছরে বাংলাদেশে পলিসিগত সাপোর্টে আমরা পিছিয়ে গেছি। এর অনেকগুলো উদাহরণ আমি আপনাদেরকে আমি দিব এখনই। তো সেই জায়গায় আমি যদি বলি আপনাকে, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের 2টা পলিসি নিয়ে আমি কথা বলি। একটা হচ্ছে যে ঋণ খেলাপি নিয়ে যে সর্বশেষ পলিসি দেওয়া হয়েছে, এটা কার পলিসি? প্রেসক্রিপশন IMF-এর। IMF সারা বিশ্বের কোথাও তাদের প্রেসক্রিপশন দিয়ে কোনো দেশের অর্থনীতিকে চাঙ্গা করেছে এরকম উদাহরণ আমি জানি না আপনারা কেউ দিতে পারবেন কিনা, বা আমার অর্থনীতিবিদ ভাইয়েরা দিতে পারবে কিনা, আমার জানা নেই। তো দ্বিতীয়ত আসেন আপনি, তো IMF-এর এই প্রেসক্রিপশন মেনে যদি এই পলিসি নির্ধারণ হয়, আর সেই পলিসিতে যদি আমাদের অর্থনীতি ধ্বংস হয়, আমার ইন্ডাস্ট্রি ধ্বংস হয়, এর দায় কে নিবে? আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের এই একটা পলিসি। দ্বিতীয়ত আরেকটা পলিসি, যেটা আমি গত সপ্তাহে আমাকে আমার অ্যাকাউন্টস এবং আমার ব্যাংক বলতেছিল,
বাংলাদেশ ব্যাংকের আপনাদের যদি মনে পড়ে থাকে, আমি কিন্তু আপনাদের সবাইকে আমি এগুলি স্ট্রংলি বলেছি যে ওই ডলারের যে দ্বৈত দুই বা একাধিক রেট, এই রেটের এই পলিসির কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হচ্ছিলাম, কীভাবে হচ্ছিল এই বর্ণনা আমি তখনও দিয়েছি, এবং এর দায় আমরা নিব না সেটাও বলেছি। কিন্তু আলটিমেটলি এর দায় কিন্তু এখন আমাদের ঘাড়ে চাপিয়েছে ব্যাংকগুলি, এবং এই দায়ের প্রেক্ষাপটে আমার ব্যালেন্স শিটে এইবার ব্যালেন্স শিট যখন তৈরি করে রিটার্ন দাখিল করে ওখানে লস ফিগার আসছে। এখন আমার ব্যাংক বলছে যে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, এরকম লস ফিগার যদি হয় তাদের কি একটা স্কোর ওইটা থেকে বের করে 60-র উপরে যদি স্কোর না হয় তাহলে আমার যে ফ্যাসিলিটি আছে সব বন্ধ। তার মানে আমি যে ব্যাক টু ব্যাক করছি বা আদার্স যে ফ্যাসিলিটি ব্যাংক আমাকে দিচ্ছে কোনো ফ্যাসিলিটি আর দিতে পারে। তার মানে আমার ব্যবসাটাকে গলা টিপে হত্যা করার জন্য বাংলাদেশ ব্যাংক একটা রং পলিসি দিয়ে রেখেছে। ঠিক এই জায়গায় আমি আরেকটি প্রশ্ন করতে চাইছিলাম যে বিগত এই 4-5 মাসে আমরা দেখেছি যে প্রায় 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেটি কি শুধুই রাজনৈতিক কারণে নাকি এই সমস্ত রং পলিসি, রাজনৈতিক কারণ, শ্রমিক অসন্তোষ, বায়ারদের আনএথিক্যাল বাইং প্র্যাকটিস সব কিছু মিলেই এটা হয়েছে, এবং এটা আরও সামনের দিকে আরও প্রকট আকার ধারণ করবে। তো এই পরিস্থিতিতে আমরা যেটা বারবার বলে আসছি, আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় অত্যন্ত ভালো মানুষ এবং অর্থনীতি একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, এবং ওনার মানে কোয়ালিটি বা কোয়ালিফিকেশান বা ইয়ে নিয়ে কোনো রকমের প্রশ্ন নেই, একদম সন্দেহাতীত। কিন্তু একটা জায়গায় ওনার সাথে আমাদের দ্বিমত, আমি ওনার সাথে আলোচনা করেছি, যেমন আপনার IMF প্রেসক্রিপশানে যেটা ইয়েটা দেওয়া হয়েছে যে ঋণ শ্রেণীকরণের যেটা আমি বলেছি, উনি বলছেন যে এটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস। আমরা অবশ্যই ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস স্বীকার করি এবং সেটা আমাদেরও পালন করা উচিত। বাট এটা কখন? আমরা রুগী যখন আইসিইউতে থাকে তখন কিন্তু তার পক্ষে সাধারণ প্র্যাকটিস করা কিন্তু কখনোই সম্ভব। আপনার কাছে আবারও আসবো। এই জায়গায় আমরা যখন একটা আইসিইউতে ইন্ডাস্ট্রি, আইসিইউতে ব্যবসা বাণিজ্য, তখন যদি বলেন যে আপনি ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করবেন, এটা অসম্ভব। আপনার কাছে আবারও আসবো। ঠিক এই একই প্রশ্ন মোহাম্মদ আব্দুর রউফ, আপনার সাথেও কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস করতে পারে এমন সংখ্যা আসলে অ্যাক্সেসরিজ কোম্পানিগুলোর মধ্যেও কম। সেটির মূল কারণ কি আসলে একই, নীতি সহায়তার অভাব? এখানে যেহেতু আমরা ডিম এক্সপোর্ট, লাইক গার্মেন্টস সেক্টরে যেই বিষয়গুলি ইম্প্যাক্ট ফেলে, অ্যাক্সেসরিজও ঠিক একইভাবে ইম্প্যাক্ট ফেলে। সো এখানে আলটিমেটলি যেটা হয়েছে যে এখানে প্র্যাকটিসেসগুলি লাইক যেটা বলছে যে একটা হচ্ছে যে গভর্নমেন্ট পলিসি, লাইক আমাদের বাংলাদেশের অ্যাক্সেসরিজ, অল দ্য অ্যাক্সেসরিজ ডিমড এক্সপোর্টার যারা আছে, যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কাজ করতেছে, আমরা সবাই কিন্তু এসএমইতে পড়ি। কিন্তু এই এসএমইতে আমরা যদি গার্মেন্টসের সাথে অ্যাক্সেসরিজের ইনভেস্টমেন্ট চিন্তা করি, আমাদের গার্মেন্টস অ্যাক্সেসরিজের ইনভেস্টমেন্ট কিন্তু অনেক বেশি। এক একটা মেশিনারিজ, টুলস এবং ফ্যাসিলিটি, সমস্ত সাপোর্ট সিস্টেম সব কিছু অ্যারেঞ্জ করতে গেলে, একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের ফ্যাক্টরি করতে গেলে ইনভেস্টমেন্ট ইভেন একটা গার্মেন্টসের ইনভেস্টমেন্টের থেকে অনেক বেশি হয়। কিন্তু সেইখানে ব্যাংকিং সেক্টরে আমাদেরকে আলাদাভাবে এসএমই করে হিসেবে দেখানো হয়েছে। এছাড়া গার্মেন্টসের যারা আমাদের বায়ার আছে, ক্রেতা আছে, তারা আমাদেরকে অনেক ক্ষেত্রে কম্পিটিশনটা এমন একটা জায়গায় নিয়ে যায়, সে আমাদের সাথে ওদের অনেক স্ট্র্যাটেজি থাকে, প্রাইস কিভাবে কমানো যায়। আমি অনেক ক্ষেত্রেই অনেক বায়ারকে বলছি যে ভাই, যেভাবে আপনারা প্রাইস কমাইতেছেন কিছুদিন পরে বলবেন ফ্রি দেন, ঠিক আছে? সো আপনি ইউ উইল বি মেকিং অনলি, হ্যাঁ, কোনো টাকা পাবেন না, এমন একটা অবস্থায় যাচ্ছে। এভরি সিঙ্গেল অকেশনে, প্রত্যেকটা সিজনে আইসা বলে আরও 10% কমাও, আরও 20% কমাও, আরও 15% কমাও। এরা এখন বড় বড় যারা আমাদের এখানে যারা কাজ করে, বড় বায়ারগুলি আছে, আমি নাম বলবো না, এদের এখন একটা গ্লোবাল স্ট্র্যাটেজি করছে, হ্যাঁ। সো ওরা গ্লোবালি ওই টেন্ডারিংগুলি করে। সো গ্লোবাল টেন্ডারিং করে কি করে, ভিয়েতনাম থেকে প্রাইস নিচ্ছে, চায়না থেকে প্রাইস নিচ্ছে, ইন্ডিয়া থেকে প্রাইস নিচ্ছে, বাংলাদেশ থেকে প্রাইস নিচ্ছে, নিয়ে এটার একটা করে, ধরেন 10টা এসকিউর জন্য 10টা দেশ থেকে, যেটা 10 জন 10টা এসকিউতে লোয়েস্ট প্রাইস দিচ্ছে, ওরা সবগুলি লোয়েস্ট নেবে, সবগুলি লোয়েস্ট নিয়ে তখন একটা আরও 10% 20% কমায় দিয়ে একটা টার্গেট দিবে, হ্যাঁ। সো এখন চায়নার একটা ফ্যাক্টরিতে সে তার র মেটেরিয়াল কিনতেছে পাশের ফ্যাক্টরি থেকে, তার র মেটেরিয়াল, তার আমি যদি বলি যে মেটাল ব্রাশ, চাইনা ব্রাশ আমরা চায়না থেকে কিনতেছি, কেমিক্যাল চায়না থেকে আনতেছি, আর চাইনিজ ফ্যাক্টরিগুলি সে পাশের দোকান থেকে, পাশের ফ্যাক্টরি থেকে র মেটেরিয়াল নিয়ে সে জিনিস তৈরি করতেছে, তার প্রোডাকশন কস্ট আর আমাদের প্রোডাকশন কস্ট। আমরা এখানে ইনভেন্টরিতে 6 মাসে ইনভেন্টরি রাখতে হয়,
অনেক ক্ষেত্রে। তো আমার ইনভেন্টরি চাইনিজরা 15 দিনের ইনভেন্টরিও রাখে না। শ্রম ঘন হওয়ার যে সুবিধাটা সেটা আমরা পাচ্ছি না। তো এইখানে যে আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের এই মানে স্পেস অ্যাভেলেবিলিটি, আমাদের বাংলাদেশের শ্রমিক সস্তা, আমাদের গার্মেন্টসের এখন অনেক ক্যাপাসিটি, এই ইভেন আমাদের পাশের অনেক দেশের আমাদের সম্পর্কে বিভিন্ন গার্মেন্ট যারা প্রকিউর করে, যারা গ্লোবাল ব্র্যান্ডস আছে, তাদেরকে এমনভাবে ওদেরকে মোটিভেট করতেছে যে এইখানে আরও পিছাও, যত পিছতে পারো পিষে দাও, ওদের ক্যাপাসিটি আছে, ওরা দিতে পারবে। তো ওই জন্য দেখা যাচ্ছে যে ওই স্যার আরও ভালো বলতে পারবে যে যেই গার্মেন্টস, সিমিলার গার্মেন্টস, দিন দিন কী হচ্ছে, আমাদের প্রোডাকশন কস্ট বাড়তেছে, কিন্তু যেই গার্মেন্টস আমরা আগে $10 করতাম, সিমিলার গার্মেন্টস এখন করতে হচ্ছে $7, $6.5। সো আলটিমেটলি যেই দিকে আমরা যাচ্ছি, হ্যাঁ আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, আমাদের এখন যদি বলি যে আমরা আলটিমেটলি এক্সপোর্ট মেবি আমাদের 38 বিলিয়ন যেটা হয়েছে, এই সিমিলার কোয়ান্টিটি এক্সপোর্ট করে, এটা কিন্তু আমি যদি আরো কয়েক বছর আগের কথা বলি, সিমিলার কোয়ান্টিটি এক্সপোর্ট করে কিন্তু আমাদের এটা আরো বেশি আয় করা যেত। আপনার কাছে ইউনিট প্রাইস যেখানে অনেক কমে গেছে। আপনার কাছে আবার আসবো ডক্টর মাসরুর রিয়াজ, আপনার কাছে জানতে চাই জনাব হাতেম যে কথাটি বলেছেন যে IMF এর পলিসি দিয়েই বাংলাদেশের এই মুহূর্তের সংকট আসলেই কাটানো সম্ভব কিনা? IMF এর প্রোগ্রামটা এসছে একটা বিশেষ প্রেক্ষিতে, সেটা হলো আমরা বেশ কয়েক দশক পরে বা অ্যাকচুয়ালি স্বাধীনতার পরে এই একটা মানে খুব সবচাইতে ডিফিকাল্ট ম্যাক্রো ইকোনমিক একটা সমস্যায় পড়ে গেছি। সেটা 22 সালের মাঝামাঝি থেকে এটা পাবলিক বা প্রকট হয়ে দাঁড়িয়েছে। এটা ঘনীভূত হচ্ছিল তার আগের কয়েক বছর ধরেই, বাট 2022 যদি এপ্রিল মে নাগাদ বা জুন নাগাদ এটা ব্যালেন্স অফ পেমেন্ট, ফরেন এক্সচেঞ্জ, রিজার্ভ, এই তিনটা এক সূত্রে, ইনফ্লেশন, আর একদিকে হলো আপনার এইটার ইম্প্যাক্ট গিয়ে পড়েছে এনার্জি, এগুলো সব মিলে আমরা একটা বড় অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। তো এইটার পরিপ্রেক্ষিতে 22 সালের শেষে IMF এর প্রোগ্রামটা এসছে। কনটেক্সটটা রাইট IMF এর প্রোগ্রাম আসায়, কারণ তখন যেই হারে আমাদের ফরেন রিজার্ভ পড়ছিল, এক্সচেঞ্জ রেট যে পরিমাণ ফ্লাকচুয়েট করছিল, তখন IMF এর মতো একটা প্রোগ্রাম আসাটা দরকার ছিল। কারণ এটা আসলে একটা কনফিডেন্স, গ্লোবালি পার্টিকুলারলি একটা কনফিডেন্স বাড়ে এক। দ্বিতীয়ত আপনার এটার এগেনস্টে কিছু রিফর্ম এটাকে কেন্দ্র করে হয়, যেটা হয়তো ইদার একটা সরকার নিতে চায় না বা নিতে ভয় পায়, এটাকে কেন্দ্র করে হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু প্রোগ্রামের ভিতর কন্ডিশনগুলো কি, সেই কন্ডিশনের ইমপ্লিমেন্টেশন টাইমলাইনটা কি, এগুলো কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই, এটা নেগোসিয়েশনের বিষয়। এবং এইটা এমনও হতে পারে, এইটা প্রথম কথা হলো অবভিয়াসলি যে সমস্যাটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ, এর যে মূল ফ্যাক্টরগুলা ওগুলোকে কেন্দ্র করেই রিফর্ম হয়, এবং সামনে মিডিয়াম টার্ম কিছু এইসব সমস্যা যাতে না হয়, যেমন ট্যাক্স রিফর্মটা এটার আন্ডারে ধরেছে। এই ট্যাক্সের আমাদের কালেকশনের সমস্যা আছে বহু বছর ধরে, কিন্তু গত 2.5 বছরের ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জে সেই জায়গাটায় ট্যাক্স রিফর্ম নতুন করে কোনো চ্যালেঞ্জ না। কিন্তু এটা কেন হয়েছে, সামনে গিয়ে মিডিয়াম টার্মে আমরা যাতে একটা শক্তিশালী অবস্থায় যাই। কিন্তু প্রশ্ন হলো যে যা কিছু এগ্রি করবে সেটা কিন্তু দুই পক্ষের নেগোসিয়েশনের ভিত্তিতে। আরেকটা হলো যে নেগোসিয়েশন করে, এগুলো 4 বছরের প্রোগ্রাম, সেই 4 বছরের শুরুতে দেন প্রতি কয়েক মাস পরপর যখন এটা রিভিউ হয় বা নেক্সট উইন্ডোর যে টার্গেটগুলো সেট করা হয়, ওখানে কিন্তু যথেষ্ট সুযোগ থাকে যে কনটেক্সট, পরিপ্রেক্ষিত বুঝে, বাস্তব পরিপ্রেক্ষিত বুঝে সেই টার্গেটগুলোকে নেগোশিয়েট করা বা এগ্রি করা। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যখন কোনো ঝড় হয়, ঝড়ের পরে কতকগুলো তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত। আমরা দেখেছি যে আপনি যে কথাটি বলছিলেন যে সরকার IMF এর যে প্রোগ্রামটাতে গিয়েছে, বিগত সরকারের এখানে কিছু দায় দেনা বা কিছু ভুল নীতির লিগেসির কারণেই সমস্যাগুলো প্রকট হয়েছে। আমরা বিগত সরকারের সময় এখন যারা দায়িত্বে আছেন তাদের কাছেই সেই সমস্ত কথা শুনেছি। সংস্কারের কথা শুধু IMF না, আপনারাও বিভিন্ন সময় বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে যে ঝড় বয়ে গেল বাংলাদেশে, সেই ঝড় পরবর্তী সময়ে যে ধরনের নীতি নেয়ার কথা বা যে ধরনের সাহসী পদক্ষেপ নেওয়া উচিত ছিল, সরকার কি সেটি নিতে পেরেছে, নাকি
আমরা দৃশ্যমানভাবে দেখছি যে আসলে IMF এর সেই সত্যের মধ্যেই ঘোরপাক খাচ্ছে কিনা, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে একটা বিরতি নেব। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয়ে পোশাক খাতের ভবিষ্যৎ কি। জনাব মাসরুর রিয়াজ, বিরতির আগে জানতে চাইছিলাম যে ঝড়ের পরে আমরা দেখি একটু জাদু দেখতে চায় মানুষ, একটু ম্যাজিক চায়, যে সব কিছু একটা তড়িৎ পরিবর্তন আসবে, যেখান থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়ানো। এই সরকারের 6 মাস প্রায় পেরিয়ে গেছে, আপনি কি দেখতে পাচ্ছেন সেই ম্যাজিক? না দেখেন, তড়িৎ সমস্যা বেশিরভাগ এতটাই গভীর, বেশিরভাগেরই একেবারে কমপ্লিট সলিউশন হয়ে যাবে 6 মাসের মধ্যে, এটা আশা করা ঠিক না। কিন্তু উদ্যোগটা, হ্যাঁ, উদ্যোগটা হলো আসল। এখন আপনি আরো একটা কোশ্চেন করেছিলেন, সেই সাহসী সিদ্ধান্ত কি আমরা দেখছি? কয়েক জায়গায় দেখেছি ব্যাংকিংয়ে যে লুটপাট বন্ধ করা, সেইখানে অনেকগুলো ব্যাংক ছিল অলিগার্কদের কন্ট্রোলে, বোর্ড এবং ম্যানেজমেন্ট, সেগুলোকে মুক্ত করা। অনেকগুলো ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে ইনভেস্টিগেশন শুরু করা, এই সাহসী সিদ্ধান্ত দেখেছি। পাওয়ার অ্যান্ড এনার্জিতেও দেখেছি, যেমন ক্যাপাসিটি পেমেন্ট, এটা একেবারে পৃথিবীতে কোথাও নাই তা না, কিন্তু বাংলাদেশে এটা মূলত বেনিফিট দিয়েছে ওই তেলা মাথায় তেল দিয়েছে, মানে যার দরকার নাই তাকেও আরো বেশি করে ক্যাপাসিটি পেমেন্ট দিয়েছে, ওগুলো বন্ধ করেছে। কিন্তু এই তার মানে কি, মোটা দাগে গভর্নেন্স ইস্যুতে সাহসী পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেটা ছিল একটা অংশ যা যা করা দরকার। বাকি অংশ হচ্ছে যে আমার যে প্রক্রিয়াগত সংস্কার, আমার নীতিগত সংস্কার, সেই জায়গাগুলোয় একেবারেই আমার মনে হয় যে পরিমাণ দরকার ছিল সেটা একেবারেই আমরা দেখিনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুর রউফ, আপনার কাছে আসবো। মোহাম্মদ হাতেম, আব্দুর রউফ, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, আসলে এই পর্যায়ে আসলে ব্যবসা বাণিজ্যকে একটা গতির মধ্যে নিয়ে আসার জন্য যে ধরনের নীতির সহায়তার জায়গা, আপনিও কি একমত কিনা যে সেই জায়গায় আসলে খুব বেশি কি সরকার কিছু করতে পেরেছে? হ্যাঁ, আমি পুরোপুরি একমত যে এখানে আমাদের যেই লেভেলের ফোকাসটা দরকার ছিল বিজনেসে, আলটিমেটলি বিজনেস যদি ঠিক না থাকে, যেই গভর্নমেন্টই আসুক না কেন, তারা স্টেবল হবে না। তো দেশের অর্থনীতির জন্য এখানে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের বিজনেসের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এখানে নট নেসেসারি যে এখন যারা আছে, হ্যাঁ, ইভেন যারা ক্ষমতায় আছে, যারা নীতি নির্ধারণ করতেছেন বিভিন্ন স্টেজে, তাদের পক্ষে ওটা অসম্ভব কিছু না যে আমরা যদি ডাউন দ্য রুট আরও 10 বছরের একটা প্ল্যানিং করি, 5 বছরের একটা প্ল্যানিং করি, 20 বছরের একটা প্ল্যানিং করি। ওই প্ল্যানিংয়ে আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশে সাধারণত গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে, এক পক্ষ যাচ্ছে আরেক পক্ষ আসতেছে, কিন্তু বিজনেস সেক্টরে, তাদের অর্থনীতির ক্ষেত্রে, তাদের দেশের যে পুরো অর্থনীতি, ব্যবসায়িক যেই নীতি এবং যেই পলিসি এবং প্রসিডিউরগুলি থাকে, ওইখানে কোনো পরিবর্তন নাই, ওইটা কিন্তু স্টেডি চলছে সেই রকম একটা। তো আমাদের এখানে যেটা হয়েছে, আমি একটু বলতেছিলাম যে আমাদের ওই যে চৌবাচ্চার ফুটা বন্ধ করার যেটা বিষয়টা, যে আমাদের হয়তো এই এখনকার ইন্টারিম গভর্নমেন্ট এই ফুটাগুলি বন্ধ করছে, কিন্তু ওই চৌবাচ্চাটা পরিষ্কার করে এখানে যে নতুন পানি ফ্লো দিতে হবে, হ্যাঁ, তো সেই জিনিসটাতে আমাদের এখন নজরটা নাই, আমরা শুধু বিভিন্ন সেক্টরের ফুটাগুলি বন্ধ করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হাতেম, আপনাকে দিয়েই আমি এই আলোচনা শেষ করতে চাই, এবং ওই যে আমার যে বিষয় সেটি হচ্ছে তৈরি পোশাক খাতের ভবিষ্যৎটা আসলে কি। দেখেন, ভবিষ্যৎ আমরা কিন্তু খুব ভালো দেখছি, মানে দুইটা কারণে। একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে আমরা সারা বিশ্বের সাথে অনেকগুলি ট্রেড ফ্যাসিলিটেশন নিয়ে আমরা এগ্রিমেন্টে যেতে পারি, নতুন নতুন উইন্ডো ওপেন করতে পারি, এরকম সুযোগ কিন্তু আমাদের আছে। দ্বিতীয়ত হচ্ছে ট্রাম্পের কারণে চায়নার সাথে বাণিজ্য যুদ্ধ যখন প্রলং হতে যাচ্ছে, তখন কিন্তু সেখানে একটা বড় ধরনের সুযোগ হবে, কিন্তু সেই সুযোগ আমরা কাজে লাগাতে পারবো কিনা, এটা বড় প্রশ্ন, অনেক দিন যাবতীয় আমরা করে আসছি। সেই প্রশ্নের উপরেই তো আসলে আমার এই প্রশ্নের উত্তর আছে। হ্যাঁ, আমি বলছি, সেই মাসরুর রিয়াজ গত কয়দিন যাবত উনিও একটা পেপারস তৈরি করেছেন, সেইখানে আপনি যদি এর আগেও আপনাদের চ্যানেলে আমি কথা বলেছি, 4টা মেজর প্রবলেম আমরা আইডেন্টিফাই করেছিলাম, তার সাথে নতুন করে আমরা আইন শৃঙ্খলাটাকেও যদি আমরা অ্যাড করি তাহলে 5টা। প্রথমে এখন এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বড় দরকার, আইন শৃঙ্খলা। দ্বিতীয়ত হচ্ছে শ্রমিক অসন্তোষ। তৃতীয়ত হচ্ছে গ্যাস বিদ্যুতের যে চরম সংকট চলছে এটা। তৃতীয়ত ব্যাংকিংয়ের নানা রকমের যে সমস্যার অন্ত নাই কিন্তু ব্যাংকিং কারণ, এবং সেখানে রং পলিসির কারণে আজকে আপনি দেখেন, গতকালকে না আজকের পত্রিকায় কিন্তু আছে 31.5% সুতা, ইন্ডিয়া থেকে সুতা আমদানি বেড়েছে 31.5%, এবং চায়না থেকে ফ্যাব্রিক্স আমদানি বাড়ছে।
এটার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের রং পলিসি। দুইটা কারণ, একটা হচ্ছে গ্যাস বিদ্যুতের সংকট, দ্বিতীয়ত হচ্ছে ইনসেন্টিভ বন্ধ করে দেওয়া সহ IMF-এর মানে জুজুর ভয় দেখিয়ে এগুলি বন্ধ করা। এই দুইটা কারণেই মূলত এই আমদানি ইয়েটা বাড়ছে। এবং আমরা যেটা দিব্যি দেখতে পাচ্ছি, যেটা আমাদের এতদিনের গর্ব, দীর্ঘদিনের গর্ব ছিল, নেটওয়ার্ক সেক্টর ভ্যালুয়েশন মোর দেন 85%, বাট আনফর্চুনেটলি এই নেটওয়ার্ক সেক্টর এখন হতে যাচ্ছে আমদানি নির্ভর একটা রপ্তানি শিল্পে। এর অন্যতম কারণ যেগুলি বললাম, পাশাপাশি এখনও যদি রং পলিসি থেকে আমরা ফিরে না আসি তাহলে এইটা কিন্তু আরও মারাত্মক আকার ধারণ করবে। এবং যে সুযোগগুলি আমাদের জন্য আসছে সেই সুযোগগুলি আমরা নিতে পারবো কিনা এটা নিয়েও সন্দেহ আছে। আপনি আমার প্রশ্নের শেষ যেটা NBR এর বেশ কিছু পলিসি চেঞ্জ হওয়া দরকার, যেটা আমি বলি ট্যাক্সেশন পলিসি, মানে একেবারেই আমি মনে করি ট্যাক্সেশন পলিসিটা একটা অন্যায়, একটা আইন করে বেআইনি কাজ সেখানে হচ্ছে। এগুলো অনেক উদাহরণ আমি দিয়েছি। আপনি আমার প্রশ্নের শুরুতে বলেছিলেন সম্ভাবনার কথা, কিন্তু যে সংকটগুলোর কথা বললেন, যে সেই সংকটগুলো আসলে উত্তরণের কোনো উদ্যোগ আমরা দেখছি না। সেই সংকটগুলো বর্তমান থাকলে ভবিষ্যৎ না, আমরা উদ্যোগটা কেন দেখছি না আমি বলি। দেখেন, নতুন সরকার যখন, ইন্টারিম সরকার যখন ক্ষমতা আসলেন, আমরা কিন্তু নিজেরাই ওনাদের কাছ থেকে সময় নিয়ে দেখা করেছি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেকের সাথে আমরা দেখা করেছি। কিন্তু আনফর্চুনেটলি সরকারের দিক থেকে কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখি না যে এই সেক্টরগুলির জন্য মেজর স্টেক হোল্ডার যারা আমদানি রপ্তানি সহ নানা বিষয়ে সমস্যা কোথায় এগুলি চিহ্নিত করার জন্য ওনারা ডেকে নিয়ে আমাদের সাথে বসবেন, প্রতিনিয়ত আলোচনা করবেন, সেই উদ্যোগটা আমরা লক্ষ্য করছি না। যেটা আমরা মনে করি এই সংকট থেকে উত্তরণের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি একদম শেষ মুহূর্তে আছি, 20 সেকেন্ডে যদি একটু জানতে চাই আপনার কাছে, তাহলে ভবিষ্যৎ যদি এইগুলি যদি সমাধান করা যায় তাহলে আমরা মনে করি এটা খুবই সম্ভাবনা রয়েছে যে আমরা সারা বিশ্বে পোশাক রপ্তানিতে প্রথম স্থানে যাওয়ার। সমাধান না হলে পিছিয়ে যাব। হয়তো সেখানে দেখা যাবে ভিয়েতনাম বা অন্য কেউ এগিয়ে গিয়েছে, ইন্ডিয়া এগিয়ে যাচ্ছে। কারণ ইন্ডিয়া নানা রকমের মানে যেই IMF-এর জুজুর ভয় দেখিয়ে এবং LDC গ্রাজুয়েশনের, যেটা আমরা বারবার বলছি এটা আমাদের জন্য আত্মঘাতী একটা সিদ্ধান্ত, বন্ধ করা হোক, সেইটার ভয় দেখিয়ে ওনারা যেভাবে সবকিছু পলিসি, রং পলিসি করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। আরেকটা জিনিস, প্রায়োরিটি সেট করতে হবে আমাদের। এই পলিসি মেকিং এর প্রায়োরিটি অন্য কোনো দিন আবার আলোচনা করব। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি অর্থনীতি সংলাপ থেকে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।